জোর করে চাচাতো বোনের সাথে বিয়ে দেওয়ায় রুদ্র রাগ করে বাড়ি ছেড়েছিল। আর আজ ৮ বছর পরে বাবার কথা রাখতে বাড়ি ফিরে এলো। যার ধ্যানে জ্ঞানে কোনো ইচ্ছেতেই ছিল না ফিরে আসার, রুদ্র আজ ফিরে এসেছে শুধু এটা বোঝাতে যে ছোটবেলার সেই বিয়েটা মানে না, আর মানবেও না। জেদ ধরে সেই চাচাতো বোন অধরাকেও দেখেনি এতগুলো বছর। তবে যখন অধরার মুখোমুখি হলো তখন নিজেই মুগ্ধ চোখে তাকিয়ে রইল। তবে কি জেদ করে ভুল করে ফেলেছিল? বিয়ের আসরে হঠাৎ শোনা গেল বউ নাকি পালিয়েছে। পুরো বিয়ে বাড়িটা ভারী হয়ে উঠল। আরিফ নেওয়াজ মেয়ের পালানোর কথা শুনে চিন্তিত হয়ে বসে পড়লেন। এইদিকে বিয়ের পাত্রী অধরা নেওয়াজ বিয়েটা জোর করেই দিতে চেয়েছিল। তার বাবা নিজের বাড়ি রেখে অধরার খালার বাড়িতে এনে বিয়ের আয়োজন করেছিলেন। অধরা সেই বিয়ে থেকে পালিয়ে গিয়ে নিজের বাড়িতে ফিরে এলো। সবাই অধরাকে দেখে হতবাক। অধরার বড় চাচি রুকাইয়া তিনি অধরাকে ধরে জিজ্ঞেস করলেন, তোর এই অবস্থা কেন? আর এমন বিয়ের সাজ সেজেছিস বা কেন? তুই কি বিয়ে থেকে পালিয়ে এসেছিস? অধরা হাঁপাতে হাঁপাতে বড় চাচা আরমান নেওয়াজ তার পাশে গিয়ে বসল। তিনি ইশারা করে সবাইকে চুপ থাকতে বললেন। অতঃপর তিনি অধরার মাথায় হাত রেখে মোলায়েম কণ্ঠে বললেন, অধরা, কি হয়েছে? অধরা বলল, আব্বু আর আম্মু খালামনির বাড়িতে নিয়ে আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল, সেখান থেকে পালিয়ে এসেছি। আরমান নেওয়াজ কপালে ভাঁজ ফেলে বলল, কই, আমরা তো জানি না। অধরা বলল, আব্বু কাউকে জানায়, তার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিল। আর কেন পালিয়েছে জানো? ওই ছেলে বিয়ে করে সামনের সপ্তাহে তার সাথে বিদেশে নিয়ে যাবে। যদি সেখানে চলে যায় তাহলে তোমাদের তো দেখতে পাবো না, তাই পালিয়ে এসেছি। পাশে থেকে আরমান নেওয়াজ তার ছোট ছেলে আদ্রকে বলল, তোমার মেজো আব্বুকে ফোন দিয়ে বলো অধরা বাড়ি ফিরে এসেছে, আর ওদের ফিরে আসতে বলো এখনই। আদ্র ফোনটা বের করে কয়েক কদম দূরে চলে যেতে আরমান নেওয়াজ অধরাকে বললেন, যাও ফ্রেশ হয়ে নাও, আমি আছি, ওসব নিয়ে আর চিন্তা করতে হবে না। অধরা মাথা নাড়িয়ে উঠে সিঁড়ি দিয়ে চলে গেল। রুমে এসে দরজা লাগিয়ে খুশিতে নাচছে। ভাগ্যিস পালিয়ে এসেছিল, না হলে এতক্ষণে গভীর জলে ডুবে যেত। এমন সময় রুমের দরজা ধাক্কালো অধরার ছোট চাচার মেয়ে সোহা। অধরার থেকে 3 বছরের ছোট, দুজনে বেস্ট ফ্রেন্ডের মতো, ভালো মন্দ সবকিছু শেয়ার করেন। আর ৮ ঘন্টা পরে অধরার বাবা মা বাড়ি ফিরে এলেন। অধরার বাবা আরিফ নেওয়াজ ও তার স্ত্রী অনিমা বাড়িতে এলেন। ওদের অপেক্ষায় ছিলেন আরমান নেওয়াজ। তিনি তাদের দুজনকে উদ্দেশ্য করে বললেন, অধরাকে বিয়ে দেওয়া কি তোর খুব জরুরি? আরিফ নেওয়াজ এগিয়ে এসে খানিকটা নিচু গলায় বললেন, জরুরি নয়, তবে মেয়ে মানুষ, বিয়ে তো দিতেই হবে। তাই বলে আমাকে না জানিয়ে আমি কি মরে গিয়েছি? ভাইজান, ভুল হলে মাফ করবেন, আমার কাছে আর কোনো পথ ছিল না, ভালো ছেলে পেয়েছিলাম তাই বিয়ে দিতে চেয়েছিলাম। আরমান নেওয়াজ উঠে দাঁড়িয়ে বলল, তুই অধরাকে কয়বার বিয়ে দিতে চেয়েছিস? ওর তো বিয়ে হয়েই গিয়েছে, আর এমন তো নয় যে আমরা ওকে কোনো কিছু নিয়ে অস্বীকার করছি। আরিফ নেওয়াজ কিছুটা নিচু আবার কিছুটা জোর গলায় বললেন, অস্বীকারের প্রশ্নই নেই, তবে তোমরা যেটাকে বিয়ে বলছো আমিও প্রথমে ভেবেছিলাম, কিন্তু তোমার ছেলে কই? আমার এত সাহস হয়নি যে তোমার উপর কথা বলা, তবে এইটুকু বলতে পারি, ওদের ছোটবেলার সেই বিয়েটাকে সিরিয়াসলি ভেবে আমি আমার মেয়ের জীবনটা থামিয়ে দিতে পারি না। তোমার ছেলের বাড়িতে আসার কোনো নাম গন্ধ নেই, আর ওর ভরসায় অধরাকে বসিয়ে রাখা বেকার। কথাটা আরমান নেওয়াজের কানে পৌঁছাতে তার চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করলো। তপ্ত শ্বাস ফেলে বললেন, 1 সপ্তাহের মধ্যে আমার ছেলেকে আমি ফিরিয়ে আনছি। যদি না আনতে পারি আমি আরমান নেওয়াজ এই নেওয়াজ বাড়িতেই থাকবো না, আর তখন অধরাকে যেখানে পারি সেখানেই বিয়ে দিস। আরিফ নেওয়াজ এর উত্তরে বললেন, ছেলেদের বিষয় নিয়ে তুমি বাড়ি ছেড়ে যাবে কেন? আরমান নেওয়াজ তপ্ত শ্বাস ছেড়ে গড়গড় করে সিঁড়ি দিয়ে উঠে উপরে চলে গেলেন। বিকেল পর্যন্ত রুমে রইলেন। এখন ছেলেকে ফোন দিবেন, এই টাইমে রুদ্র ফ্রি হয়। তিনি কল দেওয়ার কিছুক্ষণ পরেই রুদ্র কলটা রিসিভ করলো। বলল, হ্যালো বাবা, ভালো আছো তুমি? তুমি কেমন আছো? মা কেমন আছে? ভালো। কি করছো এখন? কাজ করছো নাকি? না, তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বাবা, বলো। বাড়ি ফিরে আসবে না? রুদ্র সোজা উত্তর দিল, না। কেন? রুদ্র বিরক্ত নিয়ে বলল, বাড়িতে ফিরে গেলেই তো তোমার ভাতিজিকে বিয়ে করতে বলবে, আমি বিয়ে করতে পারবো না ওকে। আরমান নেওয়াজ গলার কণ্ঠ ভারী করে বললেন, বিয়ে না করার কারণ কি? ও কি দেখতে খারাপ নাকি সাধারণ মানুষের মতো নয়? বাবা, প্রশ্নটা ভালো খারাপের কিছু নয়, আমারও তো একটা স্বাধীনতা আছে, আমি কেন ওকে বিয়ে করব? তোমার কাছে এত কথা শুনতে চাইছি না, তুমি বিয়ে করবে কিনা? রুদ্র তীক্ষ্ণ গলায় বলল, না। আরমান নেওয়াজ রেগে গিয়েও থেমে গেলেন। রাগ করা যাবে না, এই মুহূর্তে বুঝিয়ে আনতে হবে। এরপরে গভীর শ্বাস ছেড়ে শুধলালেন, রুদ্র, তুমি অধরাকে বিয়ে করতে চাইছো না, বেশ, তাই হবে, আমি মানব, তবে তুমি বাড়ি ফিরে এসো, এসে জাস্ট 1 মাস থেকো।
সবার সাথে মিশো। একটা মাস পর যদি তোমার বিয়ে করতে ইচ্ছে না হয় তাহলে আমি আর কোনো জোর করব না। আর আজ একজন বাবা হিসেবে ছেলের কাছে একটা মাস সময় চাচ্ছি। রুদ্র মিনিট দুয়েক চুপ করে রইল। ভাবলো, এত করে যখন বাবা বলছে না করলে ভালো হবে না। আর একটা মাসই তো, ঘুরবো ফিরবো, সময় চলে যাবে, এরপরে বলবো বিয়ে করব না, কোনো ঝামেলাই হবে না। আর আমার নওয়াজ অনেক আশাবাদী হয়ে রইলেন। রুদ্র স্বাভাবিক কণ্ঠে বলল, ঠিক আছে, আমি আসবো, তবে একটা মাসই কিন্তু। রুদ্র সম্মতি পেয়ে আরমান নওয়াজ নরম হয়ে বললেন, ঠিক আছে, একটা মাসই, কিন্তু একটু তাড়াতাড়ি আসলে ভালো হয়, শরীরটাও ভালো যাচ্ছে না আমার। দেখো যদি টিকিটটা 2-1 মধ্যে অ্যারেঞ্জ করে আসতে পারো। রুদ্র আর না ভেবে বলল, 2 দিনের মধ্যে আসছি। ঠিক আছে, আর শোনো, তোমার আর আমার এই চুক্তি যেন কেউ না জানে, ঠিক আছে? কেউ জানবে না। 2 দিন পরে নেওয়াজ বাড়ির সদর দরজায় এসে দাঁড়াতে রুদ্রর মা রুকাইয়া অশ্রুকাতর হয়ে ছেলের সামনে গিয়ে দাঁড়ালেন। ছেলেটা আজ অনেক বড় হয়ে গিয়েছে। মাকে পেয়ে রুদ্রের কণ্ঠ ভার হয়ে উঠল। নিজের জেদের জন্য মায়ের থেকেও দূরে ছিল। অবশেষে মাকে ধরে বলল, কেমন আছো মা? অনেক ভালো। তুই কেমন আছিস বাবা? ভালো। আস্তে আস্তে রুদ্র সবার সাথেই কথা বলল, কিন্তু সেই যে অনাকাঙ্ক্ষিত অধরার মুখটাই দেখতে পেল না আর না আশা করলো। এমন সময় সবার নজর কেড়ে বাড়িতে ঢুকলো অধরা। কলেজে বিকেলের শিফটে পরীক্ষা ছিল, সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। অধরা রুদ্রকে দেখে একটু রেগে তার বাবার পাশে দাঁড়ালো, তাকালো না পর্যন্ত। পাশ থেকে রুদ্রর মা রুকাইয়া বলল, ও তোর চাচাতো বোন অধরা। রুদ্র অধরার দিকে প্রথমবার তাকাতেই কিছুক্ষণের জন্য থমকে গেল। অধরার নাম ও অধরাকে দেখে রুদ্র ঠায় কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। চোখ ফেরানো মুশকিল মনে হচ্ছে ওর, আর তার উপরেই জেদ ধরেছিল। অধরা রুদ্রকে প্রথম দেখছে না, এর আগেও ফোনে দেখেছে, তবে রুদ্রর দিকে তাকাতেও ইচ্ছে করছে না। অভিমান রাগ জমে আছে অনেক। রুদ্র আর ওর কয়েক বছর আগে বিয়ে পড়িয়ে রাখে বাড়ির সবাই। অধরা বোধ বুদ্ধি অতটাও হয়েছিল না, তবে বুঝ হবার পর জানতে পারে এই রুদ্র ওর জন্য বাড়ি ছেড়ে চলে গিয়েছে। এরপরে আর রুদ্রের প্রতি কোনো আগ্রহ দেখায়নি। এই মুহূর্তে রুদ্রের ঘোর কাটে আরমান নেওয়াজের ডাকে। তিনি রুদ্রকে রুমে গিয়ে ফ্রেশ হতে বললেন। অনেকটা জার্নি করে এসেছে। রুদ্র অধরার পানে আরেকবার তাকিয়ে চলে গেল। রুদ্র ফ্রেশ হয়ে নিচে এলে রুকাইয়া ছেলেকে খাবার টেবিলে বসিয়ে পরম যত্নে খাবার বেড়ে দিলেন। রুদ্রর মাথায় তখনও অধরার মুখটা ঘুরপাক খাচ্ছিল। এর মাঝে অধরা নিচে নেমে পানির বোতল নিয়ে আবার চলে গিয়েছে, কোনো কথাও বলেনি। রুদ্র খাবার খেয়ে বাহিরের বাগানের দিকে হাঁটতে গেল। হাঁটতে হাঁটতে একটা বন্ধুর সাথে কথা বলল, যে ভালোভাবে এসেছে। এর অনেকক্ষণ পরে রুদ্র বাড়ির ভেতরে ঢুকে ড্রয়িং রুমে বসলো। একা একা খুব বোরিং লাগছিল, তার জন্য উঠে চলে গেল। যাওয়ার আগে মেজো চাচি অনিমাকে বলে গেল কফি বানাতে, এসে খাবে। এইদিকে অধরা পড়াশোনা শেষ করে নিচে এলো। সোহাও এলো। অনিমা অধরাকে ডেকে বলল, অধরা, এই কফিটা রুদ্রকে দিয়ে আয় তো। অধরা নাক মুখ কুচকে বলল, আমি যাব? সোহা আছে, সোহাকে বলো। সোহা মাথা নাড়িয়ে বলল, না মনি, আমি যাব না, তুমি অধরা আপুকেই পাঠাও। অধরা সোজা গলা বলল, আমি যাব না। উনি কেমন না কেমন, হুট করে ওনার সামনে কফি নিয়ে যাব কেমনে? অনিমা মেয়ের এই কথা শুনে কড়া গলায় বললেন, একসাথে বড় হয়েছিস, এখন আবার কেমন না কেমন বলছিস কেন? কফিটা চুপচাপ দিয়ে আয়, আমার কিন্তু এত কথা পছন্দ না। অধরা কফির মগটা হাতে নিয়ে হনহন করে চলে গেল। সাথে সুহাকেও নিয়ে যেতে চাইল, কিন্তু সিঁড়ি দিয়ে রুকাইয়া নামতে নামতে সুহাকে আরেকটা কাজ দিয়ে বসলেন। সুহা আর যেতে পারল না, অধরা একাই গেল। রুদ্র রুমের সামনে এসে দরজায় হালকা চাপড় মেরে বলল, আসবো? ভেতর থেকে রুদ্র বলল, কে? অধরা গম্ভীর কণ্ঠে বলল, অধরা। আসবো? রুদ্র ছোট করে জবাব দিল, আয়। অধরা রুমে ঢুকলো। রুদ্র লাগেজ খুলছিল। অধরা কফিটা সাইড টেবিলে রেখে চলে এলো। রুদ্র তাকিয়ে অধরাকে দেখতে পাইল না, তার আগেই চলে গিয়েছে অধরা। অধরা নিজের রুমে এসে বিছানায় চুপটি মেরে বসলো। খুব রাগ হচ্ছে, কেনই বা হবে না? রুদ্র ওকে হয়তো মনেই রাখেনি। রাখলে তো অন্তত একটা ভালো মন্দ কোনো কথা বলতে পারতো। রাতের খাওয়ার সময় সবাই বসে আছে, শুধু অধরা বাদে। তারপর আর নিচে নামেনি। সোহা ডেকে এসেছে, বলেছে পরে আসবে। এখন সবাই খাবার টেবিলে বসে আছে। আরিফ নেওয়াজ মেয়েকে পাশে না পেয়ে অনিমাকে বলল, অধরা কোথায়? রুমে আছে বোধহয়, ওকে ডেকে নিয়ে এসো, যাচ্ছি। অনিমা চলে গেল। আরিফ নেওয়াজ সারাদিন যেখানেই থাকুক না কেন, রাতে মেয়ের সাথে একসাথে খেতে বসতে না পারলে সে পর্যন্ত খাবারই খান না। অনিমা মেয়েকে ডেকে নিয়ে এলেন। অধরা মুখটা ভার হয়ে আছে। রুদ্র অধরার দিকে তাকালো, না চাইতে চোখ থেমে গেল। হালকা করে গভীর শ্বাস ছেড়ে চোখ সরিয়ে নিল। ভেবেছিল হয়তো সাধারণ হবে, কিন্তু প্রথম দেখার পরে বলতে গেলে ভালো লেগে গিয়েছে। অধরা চুপচাপ এসে তার বাবার পাশে চেয়ারে বসলো। এরপরে অধরা খাওয়া শুরু করলো। আরিফ নেওয়াজও খাওয়া শুরু করলেন। এই মেয়ে তার সব। আল্লাহর কাছে অনেক চাওয়ার পরে এই মেয়েকে তিনি পেয়েছেন। তার সব শান্তি যেন এই মেয়ের কাছে।
অধরা খাওয়ার সময় 1 সেকেন্ডের জন্য রুদ্রর দিকে তাকায়নি। ছোটবেলা থেকে বড্ড জেদ ওর, সেই জেদ এখনো আছে। যখন ঠিক করেছে রুদ্রর দিকে তাকাবে না, তার মানে তাকাবেই না। ওইদিকে রুদ্র খাচ্ছিল আর থেকে থেকে অধরার দিকে তাকাচ্ছিল। রুদ্র খাবারটা শেষ করে রুমে এসে পড়ল। আদ্র আর সুহাকে ডেকে লাকেজ খুলল। রুদ্র সুহাকে দিয়ে অধরাকে ডাকতে পাঠিয়েছিল। অধরা আসেনি, বলেছে পড়াশোনা আছে। রুদ্র ভাই বোনদের জন্য কিছু জিনিস এনেছে। আদ্রর জন্য ঘড়ি, পারফিউম, সোহার জন্য চকলেট, স্মার্ট ওয়াচ, আরো অনেক কিছু। অধরার জন্য একই জিনিস এনেছে। অধরা এখনো আসেনি, পরে এলে ওকে ওর জিনিস দিয়ে দিবে। অন্যদিকে মা বাবা, চাচা চাচি সবার জন্য কিছু না কিছু এনেছে, সেগুলো দিতে নিজেই গেল। জিনিসগুলো দিয়ে রুমে আসার পথে সামনে পড়লো অধরা। রুদ্র পথ আটকিয়ে দাঁড়িয়ে পকেটে হাত গুজে অধরাকে পা থেকে মাথা পর্যন্ত পরখ করলো। মুখে ছিল কেমন একটা বাঁকা হাসি। অতঃপর অধরার পানে তাকিয়ে বলল, অধরা, তোর কি অবস্থা? ভালো। আপনার? অধরা হাসার চেষ্টা করে বলল, ভালো। আপনার? ভালো। অধরা বলল, যেতে দিন। রুদ্র সরে দাঁড়িয়ে বলল, ঠিক আছে, যা। অধরা চলে গেল। যেতে যেতে বিড়বিড় করে বকতে লাগলো, ঢং কত! এতক্ষণে জিজ্ঞেস করছে কি অবস্থা। চোরের মতো চলে গিয়েছিল, এখন আবার বীরের মতো ভাব নিয়ে এসেছে। সে তো আমার কাছে চোরই। ইচ্ছে করছে মাথাটা দুম করে ফাটিয়ে দিই। রুদ্র অধরা যাওয়ার পানে তাকিয়ে হেসে ঘাড়ে হাত রেখে বিড়বিড় করে বলল, উফ, ওকে বিয়ে করব না বলে বড্ড আফসোস করে ফেললাম। এ তো ভালোই দেখতে, এখন বিয়ের কথা বলতে গেলেও কেস খেয়ে যাব। কি কপাল আমার। পরের দিন সকালবেলা আরিফ নেওয়াজ দুজনে চলে গেল অফিসে। আদ্র আজ বলেই দিয়েছে যাবে না, ভার্সিটি যাবে। আদ্র রেডি সেডি হয়ে নিচে এসে বসলো। সকালের খাবার খায়নি, কাউকে তো দেখতেও পাচ্ছে না। এখন যে বেড়ে খাবে তাও অলসতা জাগছে। তাই হাই তুলে অধরাকে ডাক দিল, অধরা, এই অধরা, কই রে? মেজো আব্বু ডাকছে তোকে, নিচে আয়। ওর ডাক শুনে অধরা রুম থেকে দৌড়ে বের হলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলো ড্রয়িং রুমে ওর বাবা নেই। গাল ফুলিয়ে বলল, আব্বু কই? চলে গিয়েছেন। তুমি না বললে আব্বু ডাকছে? কোথায়? খাবার টেবিলে। কি? আদ্র বলল, খাবার বেড়ে দে, খিদে পেয়েছে, ভার্সিটিতে যাব। অধরা ফোঁস করে শ্বাস ছেড়ে এগিয়ে এসে রুদ্রের চুল টেনে সোজা গলায় বলল, পারবো না। তুমি মাঝে মাঝেই এমন করো। আব্বুর কথা বলে ডেকে এনে কাজ করাতে থাকো। অদ্র মাথায় হাত দিয়ে একটু পাম দিয়ে বলল, আরে এমন করিস কেন? আমি তোর বড় ভাই লাগি না? বড় ভাই হিসেবে তো 3 বেলা বেড়ে খাওয়াতে পারিস। অধরা ঝাড়ি মেরে বলল, পারবো না। বিয়ে করে বউকে বলো আমার এখন জামাইকে খাবার বেড়ে দেওয়ার সময়, তোমাকে না। আদ্র সিঁড়ির উপরে দাঁড়িয়ে অধরার কথাগুলো শুনছে আর হাসছে। আদ্র চোখ ছোট ছোট করে বলল, এই তুই কি আমাকে অপমান করছিস? অধরা বলল, অপমান নয়, অপমান। আদ্র সেই কথায় পাত্তা না দিয়ে বলল, প্লিজ এইবার শেষ, খেতে দে। পারবো না আমি। এই সময় ভিতর থেকে অনিমা অধরাকে ডেকে বলে, অধরা, রুদ্র আর আদ্রকে খেতে দে, আমি এক্ষুনি আসছি। আদ্র উঠে দাঁড়িয়ে বলল, এবার শুনলি তো, ভাইয়াও আসছে, এখন আয়। অধরা এগিয়ে গেল, খাবার টেবিলে এসে অদ্রকে খেতে দিল। মিনিট 2 পরে রুদ্র এলো। কালো টি শার্ট আর কালো প্যান্ট পরেছে। অধরা এক পলক তাকিয়ে বিনা বাক্যে খাবার বেড়ে দিয়ে আদ্রর পাশে বসলো। রুদ্র অধরার দিকে তাকালো, আবার থেকে থেকে ওর প্লেটের দিকে তাকালো। আদ্র ঝটপট খেয়ে শেষ করে উঠে দাঁড়িয়ে অধরাকে বলল, এই তোর আজকেও পরীক্ষা আছে? ঠিক আছে, আনতে যাব, দাঁড়িয়ে থাকিস। অধরা ফট করে কি যেন ভেবে বলল, না ভাইয়া, যেও না। আদ্র পেছন ফিরে বলল, কেন, কি সমস্যা? অধরা একবার রুদ্রের দিকে তাকালো, আবার আদ্রর দিকে তাকিয়ে হেসে বলল, আসলে তোমার কষ্ট করে যেতে হবে না, বান্ধবীরা সাথে আছে তো। ঠিক আছে। আদ্র বেরিয়ে গেল। রুদ্র আধরার মুখ পানে তাকালো। এতক্ষণ যাবৎ কিছু বলেনি, তবে এখন না বলেও থাকতে পারছে না। বলল, এখনো কি ইলিশ মাছ বেঁচে খেতে পারিস না? অধরা রুদ্রর দিকে তাকিয়ে আবার মাথা নিচু করে বলল, এমন সময় রুকাইয়া আর অনিমা এলেন। রুকাইয়া এগিয়ে এসে অধরার পাশে দাঁড়ালেন। এরপরে প্লেটটা নিজের দিকে নিয়ে ইলিশ মাছটা বেছে দিয়ে বললেন, এখন ঝটপট খেয়ে নে। অনিমা কিচেনে ঢুকতে ঢুকতে বললেন, এই মেয়ের বিয়ের বয়স হয়ে গিয়েছে, কিন্তু মাছের কাঁটাটাই বেছে খেতে পারে না। বলি, বাড়ির লোক কতদিন বেছে বেছে খাওয়াবে? অধরার মেজাজ কেমন বিগড়ে গেল। খাওয়া রেখে উঠে দাঁড়িয়ে মুখের উপর বলেই দিল, তোমাকে কি বেছে দিতে বলেছি? যার সাথে বিয়ে হবে সেই দিবে, আর না হলে আবু গিয়ে বেছে দিয়ে আসবে। খাবই না, তোমার মাছ তুমি নিয়ে পুকুরে ছেড়ে আসো। বলেই ধূপধাপ পা ফেলে উপরে চলে গেল। রুদ্র নির্বাক হয়ে তাকিয়ে রইল। অধরার কথাগুলো শুনে নিজেই হেসে উঠল। এরপরে রুদ্র খাওয়া শেষ করে উপরে চলে গেল। রুমে এসে লাগেজ খুলে অধরার জন্য আনা জিনিসগুলো বের করলো। এরপরে সেগুলো নিয়ে রুম থেকে বের হয়ে হাঁটা দিল অধরার রুমের দিকে। অধরা মুখ ফুলিয়ে বিছানায় বসেছিল। রুদ্র এসে দরজায় টোকা দিল। দরজা খোলাই আছে, তবুও রুদ্র ঢুকলো না। অধরার আগে কণ্ঠে বলল, কে? রুদ্র। অধরা উঠে দাঁড়ালো, দরজা খুলে বলল, ওহ, ভেতরে আসুন, কিছু বলবেন? রুদ্র রুমে ঢুকলো, অধরার দিকে জিনিসগুলো দিয়ে বলল, এগুলো তোর জন্য এনেছি।
অধরা রুদ্রর থেকে জিনিসগুলো নিয়ে বিছানায় রাখলো। রুদ্রকে যতটা খারাপ পুরো গম্ভীর ভেবেছিল অতটাও খারাপ মনে হচ্ছে না। অধরা রুদ্রর দিকে তাকিয়ে বলল, বসুন। না, বসবো না, তোর না একটু পরে পরীক্ষা, পড়তে বস তাহলে, আমি যাই। অধরা মাথা নাড়ালো। রুদ্র দরজার দিকে পা বাড়াতে অধরা হাত উঠিয়ে কিছু একটা বলার জন্য প্রস্তুত হলো। রুদ্র অমনি ঘাড় ঘুরিয়ে অধরার দিকে তাকিয়ে বলল, কিছু বলবি? অধরা ইতস্ত করে বলল, থ্যাংক ইউ। রুদ্র হালকা হেসে বলল, ওয়েলকাম। রুদ্র রুম থেকে বের হয়ে গেল। যেতে যেতে নিজে কি কারণে খুশি হলো বলতেই পারলো না। অধরা রুদ্রর দেওয়া চকলেটগুলো খেতে খেতে পড়তে বসলো। পড়াশোনা শেষ হয়ে উঠে শাওয়ার নিয়ে এলো। পরে আর সময় পাবে না। চুলগুলো ব্রাশ করে চলে গেল ছাদে। ছাদে তখন কেউ ছিল না। অধরা একটা কোণে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ একধ্যানে দূরে তাকিয়ে কিছু একটা ভাবলো। সেদিন বিয়ে থেকে পালিয়ে আসার পরে সবাই মিলে যে রুদ্রকে আসতে বাধ্য করেছে তা আর ওর অজানা নয়। ও এটাও ভাবলো রুদ্র তাহলে সবার কথাতেই এসেছে, নিজে থেকে আসেনি। আর সেখানে ভালোবাসা, যদি রুদ্রের একটু টান থাকতো তাহলে কারো বলাতে আসতো না, নিজে নিজেই আসতো। অধরার মনটা খারাপ হয়ে গেল। মুখটা অজানা কারণে গুটিয়ে নিল। ভাবলো রুদ্র হয়তো ওকে নিয়ে ভাবেইনি। আবার এও ভাবলো রুদ্র হয়তো পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিল, তাই হয়তো ভাবার সময়ও পায়নি। অধরা কথাগুলো ভেবে রুমে চলে এলো। পরীক্ষার সময়ও হয়ে আসছে, তাই কলেজ ড্রেস বের করে রেডি হয়ে বের হলো। রুদ্র নিচেই বসেছিল। অধরা নিচে নেমে রুদ্রকে দেখে এরপরে হাই তুলে ওর মাকে ডাকলো। অনিমা ভেতরে রুম থেকে বের হলেন। অধরা বললেন, আম্মু গেলাম। তিনি অধরার কাছে আসতে আসতে বললেন, এই খেয়ে যাবি না? না আম্মু, দেরি হয়ে যাবে। কোনো দেরি হবে না, এখানে এসে বস। না আম্মু, পরে, এখন যাই। অধরা চলে যাবে ঠিক তখন রুদ্র এসে দাঁড়িয়ে কড়া কণ্ঠে ডেকে উঠল, এই এদিকে আয়। অধরা কপাল কুঁচকে এগিয়ে এলো। রুদ্র আদেশ করে বলল, টেবিলে বস। না, এখন খেতে গেলে দেরি হয়ে যাবে। রুদ্র আগের ন্যায় বলল, তোকে বসতে বলেছি। অধরা ফোঁস করে শ্বাস ছেড়ে খাবার টেবিলে এসে বসলো। আবার রুদ্রের দিকেও তাকালো। রুদ্র ওর মেজো আম্মুকে বলল, মেজো আম্মু, ওকে খেতে দাও, দেখি ও কেমন করে চলে যায়। অতটা গোল গোল চোখে তাকিয়ে রইল। এই প্রথম ওর মায়ের পরে কেউ ওর উপর হুকুম করে বসলো। একবার রেগে গেল, আবার নিশ্চুপ হয়ে গেল। তারপর খাওয়া শেষ করেই উঠলো। বাড়ি থেকে বের হয়ে পরীক্ষার হল পর্যন্ত শুধু রুদ্রের কথাই ভেবে গেল। একদিনে এসে ওর উপর কেমন জোর দেখাচ্ছে। বিকেলের দিকে রুদ্র ছাদে বসেছি। আদ্র এসে বসলো ওর সাথে। টুকটাক কথা হতে হতে রুদ্র ভাবুক গলায় বলল আদ্রকে, আদ্র, তোকে একটা কথা জিজ্ঞাসা করব, সঠিক উত্তর দিবি? হ্যাঁ বলো। রুদ্র নিরট কণ্ঠে বলল, অধরা কাউকে ভালোবাসে নাকি? আদ্র অবলীলায় বলল, না, ও কাউকে ভালোবাসে না, আর না কাউকে ভালোবাসতে পারবে। রুদ্র কপাল কুঁচকালো। কেন পারবে না? ও তো তোমার। আদ্র কিছু একটা বলতে গিয়ে থেমে গেল। কথা ঘুরিয়ে বলল, এসেছো, অধরাকে সামনে থেকে দেখো, এরপরে একাই বুঝতে পারবে। রুদ্র ছোট করে উত্তর দিল, এরপর পরে আদ্র বলল, একটা কথা কি, না বলে থাকতে পারলাম না। অধরা না খুব চাপা স্বভাবের, একটা জিনিসের জন্য মরে যাবে, তবুও বলবে না ওই জিনিসটা আমার লাগবে, তবে মনের দিক থেকে ওর মতো মানুষ হয় না। রুদ্র মুচকি হেসে গম্ভীর শ্বাস ছেড়ে মনে মনে ভাবলো, যাক, রাস্তাটা ক্লিয়ারই আছে। প্রায় সন্ধ্যা। অধরা এখনো ফেরার নাম নেই। পরীক্ষা শেষ 4টায়। বের হতে না হয় 20 মিনিট, আর বাড়িতে আসতে 20 মিনিট, এরপরেও আরো 25 মিনিট পেরিয়ে গেছে। তাহলে এত দেরি হচ্ছে কেন? রুদ্র ওর আসার অপেক্ষায় ড্রয়িং রুমে বসেছি। এমন সময় আরমান নেওয়াজ অফিস থেকে ফিরে বাড়িতে ঢুকলো। অনিমা এগিয়ে এসে আরিফ নেওয়াজকে বলল, শুনছো, অধরা এখনো বাড়ি ফিরেনি, একটু এগিয়ে গিয়ে দেখো তো। রুদ্র মনে মনে বলল, আমাকে আমাকে বললে কি এমন হতো, আমি গিয়ে নিয়ে আসতাম। অধরা ফেরেনি শুনে আরিফ নেওয়াজের মুখের চিন্তার ছাপ। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, এখনো আসেনি? না। ঠিক আছে, আমি দেখছি। আরিফ নেওয়াজ চলে গেলে ড্রাইভারকে গাড়ি নিয়ে আসতে বলে গেট অব্দি যেতেই দেখলো